সুপ্রিয় একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। ইতিমধ্যে তোমরা একটি অর্ধবার্ষিকী পরীক্ষা অংশগ্রহণ করেছ। এখন সামনে তোমাদের একাদশ বার্ষিক পরীক্ষা। তো এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যে সিলেবাসের আলোকেই আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে তোমার আলোচনা করব। দীর্ঘদিন আমরা ক্লাস থেকে দূরে ছিলাম। বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাসের যে তাণ্ডব চলছে, এই তাণ্ডব থেকে আশা করি সবাই ভালো আছে এখন পর্যন্ত। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের অধ্যায়ের, তা হচ্ছে বলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, মৌলিক বল, জড়তা, ভরবেগ। নিউটনিয়ান বলবিদ্যা এটা পদার্থবিজ্ঞানের একটা শাখা। তাহলে আমরা যখন কোনো একটা বস্তু কোনো একটা স্থানে থাকে, তখন যে কোনো বস্তুই তার সাম্যাবস্থায় থাকতে চায়। একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল এটা একটা বেগ নিয়ে সমবেগে চলতে চায়। এখন এই বস্তুর উপর যখন আমরা কোনো একটা কিছু প্রয়োগ করি, তখন বস্তুটা কী হয়, অবস্থানের পরিবর্তন হয়, গতির পরিবর্তন হয়। এই যে কোনো কিছুর কথা বলি, যেটা কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, এই কিছুটাকেই বলা হয় কি, বল বলা হয়। এই বলটা হচ্ছে, তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় এই বল নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো এই বলবিদ্যা নিয়ে কারা কাজ করেছিলেন? পদার্থবিজ্ঞানের দিকপাল বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, গ্যালিলিও গ্যালিলি, হ্যামিল্টন প্রমুখ বিজ্ঞানী, ওনারা এই নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে কাজ করেছেন। তো নিউটনিয়ান বলবিদ্যার বিশেষত্ব হচ্ছে যে এটা যে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, এই তথ্যের আগ পর্যন্ত ধারণা করা হয়েছিল যে তিনটা জিনিস, বস্তুর ভর, স্থান এবং কাল, এগুলো হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট রাশি। এগুলো পরিবর্তনশীল নয়, এগুলো সর্বদাই মহাবিশ্বের যে কোনো স্থানে এগুলো কী থাকবে, কোনো বস্তুর ভরটা, সময়টা এবং স্থানটা এগুলো ধ্রুবক থাকে। পরবর্তীতে আইনস্টাইন যখন তার আপেক্ষিক তত্ত্ব প্রদান করলেন, তখন এই ধারণাটা পাল্টে যায়, অর্থাৎ কোনো কিছুই ধ্রুবক নয়, এগুলো আপেক্ষিক। তাহলে এই নিউটনিয়ান বলবিদ্যায় সাধারণত দেখা গেছে যে কোনো বস্তুর বা পর্যবেক্ষকের আপেক্ষিক বেগটা যদি ক্ষুদ্র মানের হয়, আলোর বেগের তুলনায় যদি ক্ষুদ্র মানের হয়, তাহলেই কিন্তু এই নিউটনিয়ান বলবিদ্যার যে সূত্রগুলো, এগুলো এই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। পক্ষান্তরে যদি বস্তুর বেগ আলোর বেগের সাথে তুলনীয় বেগে কাছাকাছি হয়, তাহলে এই নিউটনিয়ান বলবিদ্যার যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো বস্তুর জন্য প্রযোজ্য হবে না। যাই হোক, তাহলে আজকে আমরা এই নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করব। নিউটনিয়ান বলবিদ্যার অন্যতম একটা অংশ হচ্ছে বল। বলের সংজ্ঞাটা কি, বলের বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বল হচ্ছে কি, আমরা ভাষাগতভাবে সংজ্ঞাটা যদি দিতে চাই, বল হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে স্থির বস্তুকে স্থির করে অথবা গতিশীল বস্তুকে আরও গতিশীল ধারণ করে। অর্থাৎ কোনো বস্তুর উপর কোনো যে জিনিসটা প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থানের পরিবর্তন হয়, বস্তুর এক অবস্থা থেকে আর এক স্থান থেকে আরেক স্থানে যায়, সেটিকে আমরা সাধারণত বল বলি। একটা বাহ্যিক কারণ, বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যেটা বস্তুর উপর কী হয়, প্রয়োগ করা হয়, প্রযুক্ত করা হয়, এর ফলে বস্তুর বিভিন্ন রকমের পরিবর্তন সাধিত হয়। তাহলে এই বল নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে বলের সংজ্ঞাটা আমরা জানলাম। বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যাহা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে ওই বস্তুর কি হয়, গতির অবস্থানে পরিবর্তন হয়। অর্থাৎ স্থির বস্তু স্থির থেকে গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু আরও বেশি গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু স্থির হয়। তো এই বলের সম্পর্কে তোমরা ক্লাস 9-10 পড়েছো। তো এখন এই বলের সংজ্ঞা আমরা আরও দেওয়ার চেষ্টা করব। তাহলে বলের সংজ্ঞাটা আমরা দিলাম, আমরা আর পরবর্তীতে আরও সংজ্ঞা দেবো, গাণিতিক সংজ্ঞা। বলের বৈশিষ্ট্য কী, এই সংজ্ঞার মধ্যেই বলের বৈশিষ্ট্যটা নিহিত আছে। তাহলে এটা কি করে, যে এটা যেহেতু বস্তুকে যখন প্রয়োগ করা হয়, তখন বস্তুর এক স্থান থেকে আরেক স্থানে বস্তু স্থানান্তরিত হয়। তাহলে এটা একটা
মান যেমন আছে তার এটা একটা দিক আছে, তাহলে বস্তুর উপর যে বলটা আমরা প্রয়োগ করব তার কি আছে, দিক আছে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি আছে। 2 নাম্বার, বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। দুইটা বস্তু লাগবে, কমপক্ষে বস্তুর বল প্রয়োগ করতে দুইটা বস্তু লাগবে জোড়ায় জোড়ায়, অর্থাৎ দুইটা বস্তু যদি এ এবং বি হয়, এ বি বস্তুর উপর বল প্রয়োগ করবে, অনুরূপভাবে বি এ বস্তুর উপর বল প্রয়োগ করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তুটা তাড়িত হয়, অর্থাৎ বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। আমরা এখান থেকে বলের একটা সংজ্ঞা আমরা পরবর্তীতে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন বস্তুর আকারের পরিবর্তন হয়। যেমন আমরা মনে করো একটা স্প্রিংকে যদি আমরা ধরো মনে করি একটা স্প্রিং, এটাকে যদি আমরা টান দিই তাহলে কী হবে, এটা প্রসারিত হবে, আবার ছেড়ে দিলে এটাকে সংকুচিত হবে। তাহলে আমরা টান দিলাম, টানটাকে একটা বল, এখানে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। তো এই সংকোচন প্রসারণের ফলে বস্তুর কি আকারে পরিবর্তন, সংকোচন যখন হয় তখন বস্তুর আকারে ছোট হয়, আবার যখন প্রসারিত হয় বস্তুটা দৈর্ঘ্যটা বেড়ে যায়। তাহলে কি হয়, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক ধর্মের কারণে বস্তুর কি হয়, আকারে পরিবর্তন হয়। এই হচ্ছে আমাদের বলের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এখন আসো বল কি বললাম, বল একটা ভেক্টর রাশি। তাহলে বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন। নিউটনটা কি সেটা আমরা পরবর্তীতে নিউটনের গতির দ্বিতীয় সূত্র যখন আমরা পড়ব তখন আমরা এটা কি আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, বলের একক হচ্ছে নিউটন, আর মাত্রাটা কি mL/T−2। কীভাবে আসে এগুলো তোমরা 9 করেছো। এখন আসো আমরা আসি মৌলিক বল নিয়ে একটু কথা বলব। মৌলিক বল, তাহলে মৌলিক কথাটার অর্থ কি? মৌলিক হচ্ছে মূল, অর্থাৎ যে সকল জিনিস অন্য কোনো জিনিস থেকে সৃষ্টি নয়, অর্থাৎ যে সকল জিনিস অন্য কোনো জিনিস থেকে সৃষ্ট নয়, অর্থাৎ এটা নিজের সৃষ্টির কারণ, নিজের সৃষ্টির কারণ। যে বল নিজের সৃষ্টির কারণ, অন্য কোনো বল থেকে সৃষ্ট নয়, এই রকম বলগুলিকে বলা হয় মৌলিক বল। আমরা অনেক রকমের বলের কথা আমরা জানি, যেমন আমরা টান বল, ঠেলা বল, স্থিতিস্থাপক বল, ঘর্ষণ বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এইরকম বিভিন্ন রকমের বলের কথা আমরা শুনেছি। আচ্ছা, এখন আমরা কোনগুলিকে মৌলিক বল বলবো? তাহলে মৌলিক বল কোনগুলো? যে বল অন্য কোনো বল থেকে সৃষ্ট নয় বা অন্য কোনো বলের বিশেষ রূপ নয়, যে নিজের সৃষ্টির কারণ, যে বল থেকে অন্য বল সৃষ্টি হয় তাদেরকে কি বল বলা হয়? মৌলিক বল বলা হয়। তাহলে পৃথিবীতে এখন পর্যন্ত 4টা মৌলিক বল আছে। সেই মৌলিক বলগুলো কি আমরা একটু দেখি। এই 4টা বলকে আমরা মৌলিক বল বলবো। কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, 3 নম্বর তড়িৎচুম্বকীয় বল, 4 নম্বর সবল নিউক্লিয় বল। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে মহাকর্ষ বল, যে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র আমরা সবাই পড়েছি। আচ্ছা, কি পড়েছি ওখানে? বলছি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে টানে। তাহলে এই টান বলটা কি বলা হয়? কি মহাকর্ষ বল। তাহলে কি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে যে বলে নিজের দিকে টানে তাকে বলা হয় কি? মহাকর্ষ বল। তাহলে প্রত্যেকটা বস্তুকণার মধ্যেই এই বল বিদ্যমান থাকে। তাহলে কেন এই বলটা হয়? বস্তুর ভরের ভিন্নতার কারণে। অর্থাৎ দুটো বস্তুর, যেমন আমরা যদি বলি পৃথিবী একটা বস্তু, আর পৃথিবীর মধ্যে আমরা একটা গাছের কথা বলি, তাহলে গাছ আরেকটা বস্তু। তাহলে এই দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল আছে। পৃথিবীর ভর একরকম, গাছটার ভর আরেক রকম। তাহলে এই দুটো বস্তুর ভর সমান নয়, ভিন্নতা। এই ভিন্নতার কারণে কি হয়? এই বলটা সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে একটা আকর্ষণধর্মী বল। এটা একটা আকর্ষণধর্মী বল। এই 4টা মৌলিক বলের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে
দুর্বলতম বল, সবচেয়ে দুর্বলতম বল। আচ্ছা, তাহলে এটা একটা আকর্ষণধর্মী বল। আর দুইটা বস্তুর মধ্যে গ্রাভিটন নামক একটা কণা যখন পারস্পরিক বিনিময় করে তখন এই বলটা কার্যকর হয়। তাহলে আমরা কি বলছি, বস্তুর ভরের ভিন্নতার কারণে এই বলটা সৃষ্টি হয়। আচ্ছা, দুটি বস্তুর মধ্যে যখন গ্রাভিটন নামক একটা কণা পারস্পরিক বিনিময় করে তাহলে এই বলটা কি হয়, সৃষ্টি হয়। এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম বল। এরপর আমাদের আসা কোন বলটা আমরা বলছি, দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, নিউক্লিয়াসের আমরা এ পর্যন্ত যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে প্রকৃতি থেকে, সেই সকল মৌলিক পদার্থের মধ্যে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যাদের যাদের পারমাণবিক বল 82 কিংবা তার ঊর্ধ্বে। ওগুলো হচ্ছে সাধারণত তেজস্ক্রিয় মৌল। এই মৌলের নিউক্লিয়াসগুলো খুব অস্থিতিশীল। আচ্ছা, তাহলে এই অস্থিতিশীল এই নিউক্লিয়াসের মধ্যে অভ্যন্তরে যে ওই যে কণাগুলো আছে, এই কণাগুলো অস্থিতিশীলতার কারণে এই একটা নিউক্লিয়াস ভাঙতে থাকে, তেজস্ক্রিয়তা নিয়ম অনুযায়ী ভাঙতে থাকে, ভেঙে পরবর্তীতে কী হয়, আরেকটা নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে এই বলের কারণে কি হয়, নিউক্লিয়াস থেকে তোমার বিটা ক্ষয় হয়। দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়, তোমার নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয় হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কেন এই বলটা সৃষ্টি হয়। এই বলটা হচ্ছে তোমার এখানে বোসন নামক একটা কণা যখন তোমার পারস্পরিক বিনিময় করে তাহলে এই বলটা কার্যকর হয়। তাহলে এটা তোমার মহাকর্ষ বল থেকে এটা শক্তিশালী দুর্বল বল হচ্ছে শক্তিশালী বল। 3 নম্বর হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তাহলে এখন দেখুন দুইটা জিনিস আছে, একটা তড়িৎ আর হচ্ছে চুম্বক। তাহলে একটা আদান যখন একটা স্থির আদানের কারণে কি হয়, একটা স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আর আদানটা যখন গতিশীল হয় তখন তোমার ওখানে তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ফলে ওখানে দুইটা ক্ষেত্র এখানে কাজ করে। তাহলে তাহলে এখানে যখন একটা আদান গতিশীল হয় তখন তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র পাশাপাশি একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এটা একটা আকর্ষণধর্মী বল প্লাস এটা বিকর্ষণধর্মী, এটা দুই ধরনের বলের সৃষ্টি হয়। তাহলে এটার চেয়ে এই বলটা আরও বেশি শক্তিশালী। তাহলে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তাহলে এই বলটা কেন সৃষ্টি হয়, এই দুর্বল এখানে তোমার ফোটন নামক একটা কণা যখন পরস্পর বিনিময় করে তখন এই বলটা তড়িৎ চুম্বকীয় বলটা কার্যকর হয়, তড়িৎ চুম্বকীয় বল কার্যকর। আচ্ছা, তাহলে 3 নম্বর গেল। তাহলে এটা বেশি শক্তিশালী, এটা বেশি শক্তিশালী। এরপর সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি, যে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি থাকে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে দুইটা মৌলিক কণা, এই দুইটা মৌলিক কণাকে আবদ্ধ করে রাখার জন্য, দুইটা মৌলিক কণাকে পরস্পরের সাথে আবদ্ধ করে রাখার জন্য নিউক্লিয়াসের অভ্যন্তরে এই বলটা সৃষ্টি হয়। এবং এটার রেঞ্জটা কত, 10⁻⁻15, অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় সমমানের, যার জন্য এই বলটা সবচেয়ে শক্তিশালী বল। তাহলে এখানে কি হয়, তাহলে প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য যে বল সৃষ্টি হয় নিউক্লিয়াসের অভ্যন্তরে, সেই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলটার ধর্ম হচ্ছে এটা হচ্ছে আধান নিরপেক্ষ, এটা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না। তারপরে এখানে তোমার গ্লুয়ন নামক এক প্রকার কণা যখন পারস্পর বিনিময় করে তাইলে এই বলটা কার্যকর হয়। তাহলে আমরা শক্তির পাল্লা হিসেবে আমরা দেখলাম যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বলতম বল, তার চেয়ে একটু শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এখন শক্তির পাল্লা হিসাবে আমরা যদি এটাকে দেখি আপেক্ষিক সবলতা, তাহলে আমরা দেখি এটার মান হচ্ছে তোমার 10⁻41। তাহলে দেখো এইটার সাপেক্ষে যদি আমরা করি, এই সবচেয়ে দুর্বলতম বলের সাপেক্ষে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 10⁻30, এটা হচ্ছে কত 10⁻39, এটা 10⁻41। অর্থাৎ আমরা এই শক্তির পাল্লা হিসেবে যদি দেখি তাহলে এই হচ্ছে আমাদের রূপটা। পরবর্তীতে বিজ্ঞানীরা তাদের চেষ্টার মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন যে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল হচ্ছে একই বলে, দুটো ভিন্ন রূপ মাত্র। এগুলো আমরা পরবর্তীতে আরও ব্যাপক আলোচনা করার চেষ্টা করব।
আচ্ছা, এখন আসো আমরা সামনের দিকে যাই। আমাদের পরবর্তী হচ্ছে কি মৌলিক বল গেল। এখন আসো আমরা জড়তা এবং ভরবেগ নিয়ে আলোচনা করব। তাহলে জড়তা এবং ভরবেগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসো ভর। ভরটা কি? ভর হচ্ছে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ, অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে সেটা হচ্ছে ওই বস্তুর ভর। ভরকে আমরা প্রকাশ করব সাধারণত বড় হাতের এম অথবা ছোট হাতের এম দ্বারা। একক হচ্ছে কি ভরের একক, আমরা সাধারণত এই এককটা ব্যবহার করব কেজি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জড়তা, ইনার্শিয়া এটাকে বলা হয় ইনার্শিয়া। তাহলে আমরা প্রথমেই আমরা আলোচনা করতে যে বলেছিলাম যে বস্তু জগতের প্রত্যেকটা বস্তুই কি থাকতে চায়, স্থির অবস্থা। যেটা স্থির ছিল সেটা স্থির থাকতে চায়, যেটা গতিশীল ছিল সেটা আরও গতিশীল থাকতে চায়। আচ্ছা, তাহলে এই বস্তুর এই যে টেন্ডেন্সি বা প্রবণতা, যে অবস্থানে যেভাবে ছিল সে সেভাবেই থাকতে চায়। তাহলে বস্তুর যে ধর্মটা এই নির্দেশ করে সেটি হচ্ছে জড়তা। যাহা কোনো বস্তুকে স্থির বস্তুকে স্থির রাখতে চায় বা গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চায়, তাই হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে ভর হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ। তাহলে আমরা দুটিকে যদি পার্থক্য করি, ভর কী হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ, আর ভরটাকে আমরা যদি আরেকটু বলি যেটা কী করে কোনো একটা বস্তু গতিকে বাধা প্রদান করে সেটি হচ্ছে ভর। কী বলছি আমরা, কোনো বস্তুর যে ধর্ম গতিকে বাধা দেয় সেটা হচ্ছে ভর। তাহলে জড়তা কী করে বস্তুকে যে অবস্থায় ছিল, যে বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখার যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটা হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। এরপর আসো আমাদের আছে কি ভরবেগ। ভরবেগ মোমেন্টাম। আচ্ছা, ভরবেগ কি? কোনো বস্তুর ভর ও ব্যাগের গুণফলকে ভরবেগ বলা হয়। কি বলছে? বস্তুর ভর ও ব্যাগের গুণফল। বস্তুর ভর গুণ ব্যাগ, এটা হচ্ছে ভরবেগ। তাহলে বস্তুর ভরবেগ এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। বস্তুর ভর যদি এম হয়, ব্যাগ যদি বি হয়, পি ইজ ইকুয়াল টু এম বি। একক হচ্ছে কি? একক কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে পি ইজ ইকুয়াল টু এম বি হচ্ছে তার গাণিতিক প্রকাশ, একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে আমরা মোটামুটি বেসিক যে জিনিসগুলো বল সম্পর্কিত সে বেসিক জিনিসগুলো আমরা প্রতিপাদন করলাম, আলোচনা করলাম। এখন আসো আমরা এরপর আসি আমরা যেটা নিউটনের গতির সূত্র। তোমরা 19-এ পড়েছো নিউটনের গতির সূত্র কয়টা? 3টা ছিল নিউটনের গতির সূত্র। গতির সূত্র 1 নম্বর, প্রথম সূত্র। নিউটন তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই বইয়ে তার একটা অমর গ্রন্থ, নিউটনের অন্যতম আবিষ্কার। এই গ্রন্থে নিউটন 3টা গতি সম্পর্কিত 3টা সূত্র আবিষ্কার করেন। গতি সম্পর্কিত কি বইটার নাম? ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইয়ে নিউটন 3টা সূত্র ব্যাখ্যা করেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি বলছে? যে বাহ্যিক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম বেগে চলতে থাকবে। কি বলছে? যে এখানে আমরা যে জড়তার কথাটা বলেছিলাম, যে বস্তুটা সবসময় যেভাবে ছিল সেভাবেই থাকতে চায়। জড়তা সম্পর্কে একটা ধারণা এখান থেকে নেওয়া আমরা পাই। তাহলে কী সূত্র? বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। প্রথম সূত্র হচ্ছে এটা। এই সূত্রের সাহায্যে কিসের পাওয়া যায়? জড়তার সংজ্ঞা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এই সূত্রের সাহায্যে বলের গুণগত যে সংজ্ঞা, গাণিতিক যে সংজ্ঞা, সে সংজ্ঞা এখান থেকে আমরা পাই F = ma, অর্থাৎ বল হচ্ছে বল এবং ত্বরণের গুণফল। এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। 3 নম্বর সূত্র হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত। তৃতীয় সূত্র বলা হয়েছে যে প্রতিক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটা বস্তু এ বস্তু বি বস্তুর উপর যতটুকু ক্রিয়া করবে, বি বস্তু এ বস্তুর উপর ঠিক ততটুকু তার প্রতিক্রিয়া করবে। এটা হচ্ছে নিউটনের 3 নম্বর সূত্র। এই 3 নম্বর সূত্রের সাহায্যে আমরা ভরবেগের সংরক্ষণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা আজকে আপাতত এখানেই শেষ করব। তোমাদের সবার অনেক অনেক শুভ কামনা করে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা করে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।